সেটা হচ্ছে লাইফ ইজ ফর ওয়ান জেনারেশন অ্যান্ড গুড নেম ইজ ফর এভার। অর্থাৎ ও জন্ম একবার নিয়েছে, কিন্তু যেগুলো রেখে গেল এটা কিন্তু পরম্পরা থেকেই যাবে। আমাদের সম্রাট, সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র বলেছিলেন যে পরের জন্য আত্মবিসর্জন ভিন্ন, এই পৃথিবীতে স্থায়ী সুখের কোনো মূল্য নেই। অর্থাৎ পরের জন্য কিছু দেওয়াটাই কিন্তু আসল। অর্থাৎ এই যে আমি আমার হয়ে করলাম, আমার জন্য রাখলাম, আমি এইটা আমিও বিশ্বাসী না। তো আমরা কিছু দিয়ে যাবো, সেটার উপর ভিত্তি করেই চলবে, এটাই তো নিয়ম। গাছ একজন লাগাবে, ফল একজন খাবে, হ্যাঁ, এটাই হচ্ছে নিয়ম। যাই হোক, তো আমার চাকরি কিন্তু বিরোধিতার যে অবদান, সেটা আমি কী বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। যে আজকে আমি টিআইতে যেটুকু সফল হয়েছি বিরোধিতার জন্য হয়েছি, এবং বাদবাকি যারা আছে তাদের সহযোগিতা, যেমন একটা টিমকে সুবিধা ছিল, ওইখানেই হেডকোয়ার্টার ছিল, ওইখানেই হেডকোয়ার্টার ছিল। তো কথা হচ্ছে যে একটা টিমকে জিতাতে গেলে খালি মারাদোনা জেতাতে পারেনি, পেলেও জেতাতে পারেনি, তার সঙ্গে সহ খেলোয়াড়রা রয়েছে। এই যে সহ যে প্লেয়ারগুলো রয়েছে, খেলোয়াড়গুলো রয়েছে, এগুলো ছাড়া হবে না। ঠিক তেমনি আপনি হেডে আছেন, কিন্তু আপনার সাপোর্টের যারা আছে তারা যদি ঠিকঠাক না আপনাকে পরিচালনা করতে পারে, না আপনাকে সহযোগিতা না করে, আপনি কিছু জিততে পারবেন না, কিংবা ভালো নামও করতে পারবেন। ঠিক তেমনি আমাদের সিনিয়ররা তাই, যে সুপারভাইজাররা যদি, আমি টিআইতে বলবো না, সুপারভাইজাররা যদি ঠিকঠাক ওনাকে বুঝতে না করতে পারেন, কোনোভাবে সম্ভব। তো যদি আমাদের যা দিয়ে গেছে, এর বাইরে আমি আর কিছু বলবো না। তো আমি এবার আমাদের ইয়ার্ডের মহিলাদের এসছেন, মহিলাদের কিছু বলার জন্য বলবো। হয়তো ওনার ব্যাচমেন্ট হয়েছিল আমি জানি না যদিও, হ্যাঁ। তো মহিলাদের বলবো, কিছু একটা কথা বলবো। বিজুদার সম্পর্কে বলা এটা সাংঘাতিক ব্যাপার। বিজুদার সম্পর্কে বলতে গেলে বলতে হয় আর দু চার কথা। সেটা তো বিজুদার সঙ্গে আমার আলাপ বহুকাল, রেল সূত্রে আলাপ হচ্ছে প্রায় 92 সাল কিংবা তার আগেই। আসানসোলে থাকাকালে সীতারামপুরে ছিল, আর আমি ছিলাম তখন আসানসোলে কন্ডা। আমি এখানে 92-তে আসি। 92-তে আসার পরে বিজুদাও গেদে লাইনে, আমারও প্রথম গেদে লাইনে। শুধু সেই সম্পর্ক শুরু হওয়া মানে শুধু চাকরি নয়, যেন একটা ফ্যামিলি লাইফে ঢুকে পড়েছে। এবং অনেক ঘটনা আছে যা বলে শেষ করা যাবে। তখনকার গেদে লাইনের চাকরি এবং আমরা যেভাবে চাকরি করেছি, এবং এখনও যারা মনে করে যে তারা এখনও আছেন, এবং যারা রিটায়ার করেও গেছেন, তারা এখনও হয়তো মনে রাখেন যে আমাদের এই চাকরি লাইফে ছিল। শুধু ওই চাকরি বলে না, চাকরির সাথেও বাইরে অনেক কিছু সম্পর্ক ছিল। দ্বিতীয়ত ওনার সাথে এখন আমার একটা ব্যক্তিগত সম্পর্ক। আমি বলে না, এখানে যারা অনেকেই আছে, ওর ব্যবহার, ওর কাজকর্ম, ওর কাজের পদ্ধতি, আমরা অনেকেই ফ্যামিলিগত শিখেছি। সুতরাং বেশি কথা হয়তো বলাটাও হবে না। এতদিনের একটা যাত্রী, মানে একসঙ্গেই যাত্রা করছিলাম ট্রেনে, যেতে যেতে হঠাৎ বিজুদা যেন নেমে গেলেন গাড়ি থেকে। ঠিক তা একেবারে বিজুদা চলে গেল। তবে বিজুদা নেমে গেল এই নয়, বিজুদাকে আমরা ছাড়ব, বিজুদাও যেন আমাদের না ছাড়ে। আর কি বলবো, বলার মতো আমার আর সেরকম ভাষা নেই। চাকরি লাইফে ওঠা বসা সব রকমই এই মানে কী বলবো, সমস্ত দিক থেকেই আমরা একসাথে ছিলাম, এখন থাকবো। এবং বিজুদাকে বলবো যে আমাদের প্রত্যেকের সাথে যেন যোগাযোগ রাখে। আমরা তো রাখবই। চাকরি লাইফে আমাদের চাকরি করতে করতে অনেক রকম, অনেক সময় নানা রকম প্রবলেম এসছে, আসবে। সেটাকে ঠিক সেইভাবে যেন আমরা ওভারকাম করে নিই, এই বলে আমি খুব খুশি হয়েছি যে এই অনুষ্ঠানে মানে সবার সঙ্গে সাথে থাকতে পারা, কথা দেখা করা খুব ভালো লাগে, খুব সুন্দর। মানে বৃত্ত এমন একটা জিনিস যা কোনো বাজু নাই, যাকে মাপা যায়। বৃত্তে এমন একটা জিনিস, তার মানে অ্যাঙ্গেল নেই, সেই কোনটাকে বা অ্যাঙ্গেলটাকে আমরা মাপতে পারি। অন্যদিক দিয়ে যদি আমরা একটা সুগারকেন বা আখের সঙ্গে যদি আমরা তুলনা করি, তাও ভুল হবে। কারণ আখটা এমনই জিনিস যে যখন কেটে যখন লাগায় তখন খেলে অনেক মিষ্টি লাগে, যখন বড় হয়ে যায় তখনও খেলে সেটাও মিষ্টি লাগে। যখন কেটে ওটাকে গ্রাইন্ডিং করার পরে ফেলে দেওয়া হয়, সেই ছোবাগুলো যদি আমরা এক জায়গায় রাখি, সেগুলো সবার দাম বেশি বিক্রি দেখা যায়, অর্থাৎ সেটাও মিষ্টি।
অর্থাৎ এর প্রত্যেকটা জায়গায় মিষ্টি কিন্তু কিন্তু ভালো নাই। তাই যাই হোক, তাহলে মিষ্টি দাদাকে আমি বলবো যে অন্তত দু চারটে ভালো কথা, তেতো কথা, মিষ্টি কথা বলার জন্য। নমস্কার মাননীয় সভাপতি, উপস্থিত আমার কলিগ, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিচার প্রদান করছি। দীর্ঘ 33 বছর 6 মাস 6 দিন চাকরি করলাম। শুরু সীতারামপুর জংশন থেকে। সীতারামপুরে চাকরি করতাম। চাকরির প্রতি ঢুকেই আমার রেলের প্রতি কেন জানি না আমার এত বড় একটা এমন একটা বই জড়িয়ে গেলাম যে রেলটাকে ভালোবাসি। সেই শুরু থেকে চাকরি, সিদ্ধান্তপুর থেকে বাড়ি আসতাম, বাড়ি এসে টাইমলি ডিউটি যাওয়া, দৌড়িয়ে ট্রেন ধরা, ইয়ে ধরে অনেক জীবনের নিয়ে আমি সেই সীতারামপুরে টাইমলি পৌঁছেছি। কোনোদিন ডিউটিতে লেটে পৌঁছানোর চেষ্টা করিনি, মানে দেরিতে ছাড়িনি। এই মোটোটা আমার প্রথম থেকেই ছিল। যাই হোক, সীতারামপুরে চাকরি করতে করতে 7-8 মাসের মধ্যেই 7-8 জন একসঙ্গে চলে এলাম শিয়ালদা ডিভিশনে। শিয়ালদা ডিভিশনে এসে আমার যে ডিলিং ক্লার্ক সে বললো যে, আমি তাকে বললাম দাদা আমার তো বাড়ি বগুড়ার ওদিকে, আমাকে যদি পোস্টিং দেন ওদিকে প্যাকেজ শুনেছি। উনি আমার পোস্টিং দিয়ে দিল, সন্তুষ্ট। সে আমার কাছ থেকে তখন 1200 টাকা মাইনে, 300 টাকা নিল। কমল ঘোষ, কমল সাহা, 1200 টাকা মাইনে, 300 টাকা ঘুষ নিল। ইন্টারভিউস নিয়ে বললো তোমাকে বগুড়ায় দিয়ে দিল, সন্তুষ্ট। নিয়ে কী করবো, মানে তুমি কদিন করো। যাই হোক, পরে আমি একজনের সাথে মিউচুয়াল করে আমি চলে গেলাম মাঝদিয়া রেসকিউ, মাঝদিয়া গেদের। দীর্ঘদিন সেখানে চাকরি, অনেক শৌখিন ঘোষ, গোপাল ঘোষ, আর মুখার্জি বাবু ছিলেন, মারা গেছেন। তারপরে আসলাম সাহা, সাহা, বহু চাকরি, আর বিশেষ অনেক পরে চাকরি, অনেক করেছে। যাই হোক, সব টিআইয়ের সঙ্গে চাকরি, সবাই আমাকে খুব ভালোবাসত এবং ডিউটিতে আমি সবসময় একদম বাড়ি থেকে যখনই বেরিয়েছি ইউনিফর্ম পরে গেছি, ইউনিফর্ম পরে এসেছি। ছেলেমেয়েরাও আমি যদি অন্য জামেন পরে দিয়ে ডিউটি যাচ্ছে কেউ বিশ্বাস করতে পারে না, না তুমি ডিউটি যাচ্ছ। ইউনিফর্ম পরে আমি এইভাবে চাকরি দিতাম। সবাই আমাকে খুব ভালো, সারা সেকশনে সবাই আমাকে ভালো। দীর্ঘদিন চাকরি করার পরে এলারে তো যখন যেখানে বলেছে শাহবাবু সেখানে চাকরি, বিনা লার্নিং চাকরি থেকে বসে গেছে, কোনোদিন লার্নিং দেয়নি। চাকরি করতে করতে বগুড়ায় এসএসএ 2002 সাল থেকে বগুড়ায় এসএসএর চাকরিতে বসিয়ে দিল। দীর্ঘদিন বগুড়ায় চাকরি করছে, সবাই যেন বগুড়াই আমার জন্ম, বগুড়াই করবো, এখান থেকে রিটায়ার হবো, আমিও তাই জানি। হঠাৎ একদিন সাউথ সাহেব বগুড়ি যে আমার কাজটা থেকে বললো আপনাকে এখানে রাখা যাবে না, আপনাকে রানাঘাটে নিয়ে। তখন আমি হাত করে বললাম স্যার তাহলে কি আমরা কি চিরদিন কি হসপিটালেই থাকবো, তা আপনি কোথায় করতে পারবেন? বললেন আমি স্বপ্নেও ভাবিনি। 1 মাস পরে দেখি কি এক পান্না আমাকে ফোন করছে, আরে অর্ডার হয়ে গেল। অনেক লম্বা হাত, আমি লম্বা হাত ঠিক আছে, আমি জানি না কি। উনি বলেছিলেন হয়ে গেছে, আমার দেখো অর্ডারে লেখা আছে ফর অ্যাডমিনিস্ট্রেশন কাম। যাই হোক, ভয় পেয়ে গেলাম। বগুলার ছেলে, বগুল স্টেশন চাকরি, কল্যাণী জংশনে কত দূরে স্টেশনে আমি চাকরি এসেছি, চাকরি স্বপ্নেও ভাবতে পারিনি যে পারবো। তখন মৃণাল ওই লাইনে কি আছে, মৃণালের সাথে মাঝে মাঝে কথা বলতে আমাকে ছাড়ছে না ওখান থেকে। মৃণালের সাথে আরে দাদা তুমি মৃণালের সাথে অনেক আগেই পরিচয় হয়েছিল বগুলায়, আমি তখন ওকে চিনতাম না, ও আমাকে চিনতো। ওর সাথে পরিচয় হলে এখানে একটা আমাদের স্টেশন মাস্টারের পিকনিকে ওর সাথে পরিচয় হলো। ওকে বললাম মৃণাল তো ছাড়ছে না আমার ঘোরা। আমি বললাম আমি তো ওকে চাকরি পারবো, ভয় লাগছে। আরে না না আমি আছি, কোনো ব্যাপার নেই। তারপরে টিআই স্বপন আমাকে চালু দিয়ে বগুলা থেকে ছেড়ে দিলেন। বললেন নিতে আসার পরে আমি প্রথমে স্টেশন থেকে ভয় পেয়ে গেছিলাম, স্টাফ লাইন হতো, মুভমেন্ট দেখে। কিন্তু আমার চাকরিতে কখনো ওই প্যানেল চালানো থেকে ওইসব আমার কোনো ভয় ছিল না। ম্যানেজমেন্ট মানে ইনচার্জের ম্যানেজমেন্ট আমি তখন ভাবতে পারি। কিন্তু আমি বন্ধু কাম ভাই হিসাবে আমি বলবো টিআই আমাকে যেভাবে সাহায্য করেছিল, এসএসগিরি করতে, অফিসারদের সাথে কথা কীভাবে বলতে হবে, কীভাবে ডেপুটি, কীভাবে সিনিয়র্স কথা বলতে হবে, ওর কাছেই আমি শিখেছি। ওই আমাকে হাতে করে দিয়েছে এই এসএসএর ইন্টারভিউ। ওই জন্য আমি ওর কাছে চিরকৃত। আমি কল্যাণীতে আসার পরেই আমি তখন দেখলাম যে না, আমার যে কোনো বড় স্টেশন দেবে আমি চাকরি দেবো, কোনো ব্যাপার।
যাই হোক 4 বছর খুব ভালোভাবেই চাকরি করলাম। অরুণ নৈহাটিতে আসলে অরুণ বলে, আরে অরুণও প্রথম হয়তো ভয় পেয়ে গেছিলো। নৈহাটির মতো জায়গায় চাকরি করা ভীষণ প্রেশারে পড়ে গেছিলো। তখন নৈহাটির খুব বাজে অবস্থা ছিল, স্টাফ নেই, কিছু নেই, ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। যাই হোক আমি কল্যাণীতে খুব ভালোভাবে জিএম ইনস্পেকশন পার করলাম। সারা সেকশন সমস্ত স্টেশন সাজানো থেকে শুরু করে সব কিছু করতো। ওইসব কাজ করতে আমার ভালো লাগতো। আমি নিজের কাজ সবসময় নিজেই করছি, কাউকে দিয়ে করাই, কারণ কাজ আমার পছন্দ হতো না। আমি রেজিস্টার থেকে শুরু করে যা কিছু সবসময় নিজেই করতাম। আমি কোনো কাজকে ছোটো মনে করি না কখনো। প্ল্যাটফর্মে একটা কাগজ পড়ে সেটা আমি নিজে তুলে ডাস্টবিনে রেখে দিচ্ছি। আমি আমি ধ্যান কোনোদিনই দেখিনি। সব স্টাফের সঙ্গে আমি নিজের ভাইয়ের মতো, নিজের ছেলের মতো, নিজের পরিবারের মতো দেখি সবাই। কোনোদিন আমি কাউকে ছোটো বড়ো কোনোদিন আমি বিচার করি। সবাই সবসময় খোঁজ নিয়েছি, ফ্যামিলির খোঁজ নিয়েছি, যেটা আমার বড় প্রাপ্য। যেখানে গেছি প্রত্যেকটা স্টাফ আমাকে এত ভালোবেসেছে, যে ভালোবাসা আমার ফ্যামিলি থেকে পাই। প্রত্যেকটা স্টাফ, আমি কাউকে কখনো কাউকে মনে আঘাত দিয়ে আজ পর্যন্ত কথা বলি গেছি চাকরির ক্ষেত্রে, কিন্তু সরকারি চাকরি সেটা আমি মাথায় রাখি, সবসময় ভুলে গেছি। সবাই প্রত্যেকটা স্টেশনে প্রত্যেকটা স্টাফ আমাকে যেভাবে সাহায্য করেছে, যে সহযোগিতা করেছে, এটা আমি কোনোদিনই ভুলি না। এবং আমি মনে করি সমস্ত রেলওয়ে একটা পরিবার, আমার নিজের পরিবার, আমি খুব ফিল করি। আমি যেদিন 30 তারিখ কেন জানি না দু চোখ করে জল বেরিয়ে যাচ্ছে, কান্না বেরিয়ে যাচ্ছে, যে যেন ত্যাগ করে আসে। যদিও রিটার্ন করে ভালো লাগছিল, কিন্তু এই যে এদের ভালোবাসা, এটা থেকে কিছুতেই আমি করতে পারছি না। বাড়ির গিরবি ছেলে মেয়ে বউ এরা করছে, কেন জানি না আমার বুক থেকে কান্না বেরিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আমি বলতে পারছি না। আর এই ডিউটির পেছনে আমার আরেকটা বড় অবদান, যেগুলো আমি যখন যে সময় বলেছি ডিউটি যাবো, আমার গিরবি আমার সেইভাবে সঙ্গে সঙ্গে সেটা তৈরি করে দিয়েছে। বলা ছিল যে ডিউটি অবস্থায় আমাকে কখনোই ফোনে করবে না, কেউ ফোন করলেই বকা খেয়েছে। আর আমি চাকরিটাকে যখন করি তখন চাকরির মতোই করি। আমি কোনোদিন ফাঁকি দেওয়া শিখি, ফাঁকি দিয়ে কাজ করিনি, কোনোদিন করিনি। এই জন্য সমস্ত অফিসের সমস্ত সাহেব থেকে শুরু করে সবাই আমাকে খুব ভালোবাসে। অ্যাক্সিডেন্ট হলে যখন গেলাম তখন সিনিয়র অবধি আমার এই যে পাওনা সাহেবরা যে ভালোবাসে, এটা তো একদিনে হয়নি না। রেলকে আমি ভালোবেসেছি, রেলকে দিয়েছি, যার প্রতিফলন নেই। যাক, আমি আমার আর কিছু বলতে পারছি না। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো সবাই ভালো থাকবেন। যখন যার যেরকম পরিস্থিতি দরকার হবে আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদের কাছে আসবো, ছুটে আসবো। আমি প্রথম কিছুদিন একটু বলে যে বাড়িতে ব্যস্ত থাকবো, তারপরে আবার এখানে চলে আসবো কল্যাণী। আপনারা যখন যেভাবে ডাকবেন সবাইকে ধন্যবাদ জেনে আমি একবার বলেছি, তাও আরেকবার আমি একটা জিনিস ভুলে গেলাম, যেটা না বললেই নয়। কল্যাণীতে 4 বছর হওয়ার পরে যখন আমার অর্ডার হলো নৈহাটি, তখন আমি একটু ভয়ই পেয়ে গেলাম। ওখানে কাছে শুনেছি নৈহাটির ব্যাপারে, এত নৈহাটিতে অর্ডার হয়ে গেল। আমি সাহেবের সাথে যখন গিয়ে এসেছি রাজীব রঞ্জন, ওনার সাথে দেখা করলাম। না 4 বছর হয়ে গিয়া, আমি উজ্জ্বল গিয়া মধ্যে তাকে বললাম, না তো আবার কোথায় দিয়ে দেবো কোনো ঠিক নেই, তুই ওরকম ওখানে যাবে, তুই এখানে চলে আসবে। তো মিনাল আমাকে বলে, আরে পিরুজদা তুমি কল্যাণীতে যাও, কল্যাণী থেকে মজা হয়ে যায়, নৈহাটিতে যাও, নৈহাটি কল্যাণী থেকে ভালো। তো আমি তোমার গ্যারান্টি দিচ্ছি, দেখবি তোমার 2 দিনেই ভালো লাগবে যাবে। সত্যি আমি নৈহাটিতে আসার পরে দেখলাম যে হ্যাঁ, কল্যাণী থেকে তো নৈহাটি অনেক বেটার। এখানে কোনো টেনশন নেই, কিছু নেই। এখানে একটা টেনশন, অফিসার ডিল করা। আর অফিসার ডিল করা আমার কাছে কোনো ব্যাপারই ছিল না। ওই এসে দেখলাম এখানে স্টাফ ম্যানেজমেন্ট করে এই বোর্ডটা, আমার কোনো কিছু হেডেক নেই। আমি এখানে সেখানে ওই পাস সাইন করা আর অফিসে বসে থাকি, ঘুম পেয়ে যাই, মানে কোনো কাজ নেই। আমি তো তখন মৃণালের কথা মনে হল, আর কোনো সমস্যা করলে এই যে আমার গুরুদেব, মৃণালেরও গুরুদেব, আমার গুরুদেব ভালুবিতা, উনি আছে, ওনাকে বললেই উনি কেস সলভ করে দিতেন। ওনারও আমার প্রতি বিরাট অবদান দিয়েছে। উনি আমাকে এখানে যা হেল্প করেছি, খুব দারুণ দিয়েছে। আর এই মৃণালের অবদান আমি কল্যাণীতে থেকে নৈহাটিতে আসার পরে এসে, মানে আমার একটা ছোটোবেলায় একটা ইচ্ছা ছিল, যখন গুগলে চাকরি করতাম, আমার এক গোবিন্দদা, উনিও স্টেশন মাস্টার ছিল পাঞ্জাবে, 10 বছর পর ট্রান্সফার নিয়ে বগুলাই পোস্টিং হলো। ওনার কাছে আমি প্রাইভেট করতাম, 11-12তে অঙ্ক শিখতাম, আমার বাড়ির পাশে। উনি দাদাদের জিজ্ঞেসে, খোকন, আমার ডাক্তার ছিল খোকন, তুই কি বগুলা থেকে রিটায়ার করতে চাস? আমার একটা সুপ্ত বাসনা ছিল
যে রানাঘাটের মতো জায়গা থেকে যে রিটায়ার করতাম বড় স্টেশন, তো সেই বাসনাটা যে এইভাবে কার্যকারী হয়ে যাবে, নৈহাটির মতো এত বড় একটা স্টেশনে আমি আসবো, এত বড় একটা স্টেশন থেকে আমি রিটায়ারমেন্ট পাবো, এটা আমার সত্যি স্বপ্নে ছিল। মানে ওই ছোটোবেলার ওই একটা ওই ভেবেছিলাম, সেটা যে বাস্তবে ফিরে গেল সেটা আমি ভাবতেই পারি। আর আমি যখন যেটা ভেবেছি ছোটোবেলা থেকে যে আমি এইটা করবো, সেই জিনিসটা আমি কিন্তু করে ছেড়েছি এবং দেখেছি আমি যা যা চেয়েছি, যা যা ছোটোবেলায় দেখেছি যে মামা বাড়িতে গেছি, এই ছিল, এই আছে, ওই আছে, আমি ঠিক সেই জিনিস আমি করতে পারি। তাই আমি সব স্টাফদের বলবো, নিষ্ঠার সঙ্গে যদি কেউ চাকরি করে এবং সততার সঙ্গে চাকরি করে, সে অনেক অটোমেটিক্যালি চলে যাবে, তাকে কেউ আটকে রাখতে পারবে না। নাহলে আমি বগুড়ায় ছিলাম, আমি এইদিকে আসতে পারবো, হাজার হাজার লোক অ্যাপ্লিকেশন করে টাকা দিয়ে এই সিটিতে আসার জন্য চেষ্টা করতো, আমি কোনোদিন করিনি। আমি খালি কাজের দক্ষতায়, সততা, এই জিনিসগুলোর জন্য আজকে আমি এখানে আসতে পেরেছি। এখান থেকে এসে এত বড় স্টেশন থেকে রিটায়ারমেন্ট নিতে পেরে আমি নিজেকে খুব গর্বিত বোধ করছি। সবাইকে আবার আরেকবার ধন্যবাদ জানিয়ে ভালাগুলো থাকে, ওগুলো যদি ধারালো হয় তাহলে আরো ভালো হয়। এদিকে আমাদের শিবসুনের যমরাজ, ঠিক আছে, যমরাজ কই মুরগি বেশি না, মুরগি ওখানে বসেছিল তো, সুবোধ দেখো তো ব্যারিকেডটাকে, সবাই দেখে রাখুন। এই লোকটা না থাকলে মৃণাল বিশ্বাস জিরো, এই লোকটা না থাকলে অরুণ দাস এবং যত এসএস আছে সব বিগ জিরো, ঠিক আছে, এটা সবাই মানেন তো। সভাপতি এবং উপস্থিত আমি 2014 সাল থেকে দেখছি, এই 2014-তে প্রথম কলেজে আসেন। আমার কাজ সম্বন্ধে তো সবাই ভালোভাবেই জানেন, আমার কিছু বলার নেই। আর ভবিষ্যতে পীযুষদার যদি কিছু প্রয়োজন হয় আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আর ওনার রিটার্ন একটু ভালো করবে বলে আমি বলি না, 10 মিনিট উনি 10 মিনিট লেটে এসেছিলেন বাড়ির থেকে, তাই ওই পাগলা ঘোড়াটাকে দিছে অ্যাক্সিলেটার চেপে দিয়েছে একটু ডাবল করে, ব্যাস তারপর চিৎ পাঠাবে। অর্থাৎ ওই যে মানে আমি টাইমলি পৌঁছাতে পারবো না, ঠিক আছে, ওই টাইমলি পৌঁছাতে গিয়ে তার এখানে 8-10 দিন পরে এসে পৌঁছাবে। সুতরাং সব কিছুতেই ভালো, পাগলামিটা ভালো। বিরোধিতাকে বলবো রিটায়ার লাইফ তুমি যাই করো না, পাগলামি সপ্তাহে ঘুরতে যেও না, ওইটা একটু কমিয়ে থাকো। তো আমরা একদম লাস্টের দিকে চলে এসেছি। আমি ভলেন্টিয়ারলি বলছি, কেউ যদি কোনো বক্তব্য রাখতে চায়, নাম সবার জানি না তো, তাই এখানে এসে দাঁড়িয়ে 2-4টা কথা বিনিময় করতে পারে। এই কে আছে বলবো এখানে, তা নাহলে কিন্তু আমরা শেষ করতে পারবো। কে আছে? তা যাই হোক, এই ক্যামেরাটা অন্য কেউ ধরুক যে ক্যামেরা চালাতে পারে। মামনিকে বলবো তার বাবার সঙ্গে 2-4টা কথা বলবো। একটা জিনিস আমার মজা হচ্ছে, সবার দুঃখ হচ্ছে যে এখন বাবাকে পুরো টাইমটাই আমি পাবো, কারণ ছোটবেলা থেকে হোস্টেলে পড়েছি 12 বছর, মানে গুনে গুনে বলতে পারো বাবা কয়বার গেছে, নিয়ে এসছে, পুরোটাই মা করেছিল। আর কলেজে উঠেও ছেড়ে দিয়েছি, সেই দুর্গাপুর স্টেশনে গিয়ে বলেছে নিয়ে তুই একা একা বাড়ি চলে আসবি, আমি তখন কিছুই চিনি না ওইখানে। তো সেই ফোনে ওইভাবে যাতায়াত করেছি, কষ্ট হয়েছে। আর এখন তো পরীক্ষা দিতে গেলে কোনো অসুবিধা নেই, বাবা রয়েছে, বাবার সাথে যাবো, এটা একটু আনন্দ হচ্ছে। না, বাবার সাথে যাবো, একা একা যেতে এখন আর ভালো লাগে না, কিন্তু যাই হোক ভালোই লাগছে। কিন্তু দুঃখ হচ্ছে যে বাবা চাকরি চলে গেছে, শান্ত হয়ে গেছে। এমনি সময় সবসময় চেঁচামেচি একটা ব্যস্ততা ছিল, এখন একদম শান্ত শিষ্ট হয়ে গেছে, ওটা একটু খারাপ লাগছে। এই আর এটাই বলবো, আর কি বলবো। আর সবাই তোমরা যোগাযোগ দেখুন বাবার সাথে, বাবা যেন সব মানে খুশিতে থাকতে পারে, এইটাই বলবো। ধন্যবাদ সবাই। পিপিতার সঙ্গে আগে বগুড়ায় চাকরি করেছি 14 বছর। আর মা পিপিতাকে সেখানে দেখবেন বলে সেইভাবে পিপিতাকে দায়িত্ব দিয়ে গেছিলেন, সেইভাবেই বড় ভালোকে দেখেছেন। ছোটোবেলা থেকে পিপিতার আগে আমি তৈরি হয়েছি। আমাকে আজকে মহিলা দিয়েছি 7 বছর হয়ে গেল, টোটাল 22 বছর চাকরি করলাম পিপিতার হাতে। পিপিতা আমাকে সেভাবে দেখেছেন, সেভাবে রেখেছেন। এখন চলে যাচ্ছেন, মনের মধ্যে দুঃখ তো আসছে। আর সবার জীবনটা সুখী মতো থাকুক, কষ্ট যেন না পায়, এটার করার পরেও আসতে হবে। ফোনে যোগাযোগ রাখবো, আমি আসবো, সবাই আসবে, সবাই মধ্যে ভালো থাকুক, এই যেন কষ্ট না পায়, এই বলে সবাই
বিজুদা আমাদের খুবই হেল্প করেছে, যাই হোক আমরা সফল পেয়েছি। আমি এই গত নভেম্বরে জয়েন করেছি, তার মধ্যে বিজুদাকে যে কদিন পেয়েছি আমাদের সব দিক থেকেই সাহায্য করেছে এবং ওনার সবাই তো আমাদের চাকরিটা যে পূর্ণ করতে পারে তার থেকে আনন্দ কিছু থাকে না। দাদা সাকসেসফুলি ওনার সার্ভিসটা কমপ্লিট করেছে, এটাই বড় ধন্যবাদ। আর আমরা সব কামনা করি দাদার পরবর্তী জীবন, তার সংসার, ফ্যামিলি যারা আছে তাদের সঙ্গে শান্তিতে পুরোটা জীবন কাটাতে পারে। আমাদের একটু মাঝে মাঝে খোঁজ নেবেন দাদা, সংযুক্ত আমরা গুরু হিসেবে পেরেছি, আর কেউ মানুক আর না মানুক, আমি তো শিষ্য, উনি আমাদের শিষ্য মানুক আর না মানুক, উনি আমার গুরু। তো এই টোটালটাকে একটা কভার করে উনি, আমি জানি খুব দারুণ একটা বক্তব্য রাখবেন, এটা আমরা আশা রাখি। তো গুরুদেবকে বলবো, হ্যাঁ অনুরোধ করবো কিছু একটা বলে, এবং আপনি এই সমাজে শেষ করবেন। আজকে ভালো দিন, আমরা একসঙ্গে মিলিত হয়েছি। আমাদের পিউষদার এটা কি সেই আপনার সমাজ বিজয় সমাজ সমারোহ। পিউষদা আমাদের এখানে কমই দিন ছিলেন, কিন্তু কম দিন মধ্যে সবাইকে ভালোবেসে মন্ত্রীকে খুব ভালো করে এখন পরে দেবেন জানেন। আর সবাই, আমি তো ওনার একটা ভালো নাম ধরেছি, নায়ক 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 নায়ক, নায়ক। নায়ক করে ডাকতাম। ওগুলোর উত্তর পারছেন? খুব ভালো লাগলো এতদিন এবার গান করে সবাই মিলে চলছে। আমি ভগবান থেকে প্রার্থনা করছি ওনার অবশ্যই ভালো হোক, পরিবারের সঙ্গে ভালো কাটে। আর আশা করি যোগাযোগ রাখবেন, সবাই আমরা আপনার সঙ্গে আছি আর থাকবো। ধন্যবাদ। আমি আপনাদের কিছুক্ষণ আটকে রাখবো না, সামান্য একটু কথা বলবো, না বললেন নয়। প্রথম কথা বলবো যে পীযূষ কান্তি রায়, তিনি এখানে স্টেশন ম্যানেজারের দায়িত্ব সঙ্গে অত্যন্ত সম্মানের সঙ্গে অবসর গ্রহণ করেছেন। তা আমাদের প্রথাগত যে ব্যাপারটা আছে নিয়োগ আর অবসর, এ তো আছেই, সেই কারণে আমরা সবাই রয়েছি। আবার যারা এখন চাকরিতে আছেন তাদেরও এই একই অবস্থা। যাই হোক, আমি আপনারা যা যা বলে গেলেন এই সম্পর্কে আমি বিশেষ কিছু বলবো না। ইন্টেগ্রিটি, অনেস্টি, ডিভোশন টু ডিউটি, সিনসিয়ারিটি, এসেন্সিয়াল পার্ট অফ দি সিনসিয়ার স্টাফ, ওই প্রসঙ্গে আমি কিছু বলবো না, ওটা আপনারা সবাই আলোচনা করুন বা করেছেন। ঘটনা যেটা হচ্ছে, আমি এই যে পীযূষদার সঙ্গে ছিলাম, অরুণদা চলে যাওয়ার পর অরুণদা পীযূষদাকে আমার কাছে হ্যান্ড ওভার করে দিয়ে চলে গেল। এটা আমি খুব আক্ষরিক অর্থে বলছি। আর আমার এখানে যে টিআই সাহেব আছেন, তিনি আগে থেকেই আমার সঙ্গে পরিচিত ছিলেন, যার জন্য এরা দুজনাই আমাকে ওনাকে বলেছিলেন কোনো চিন্তা নেই। যাই হোক, আমি সাধারণত ওনাকে সহযোগিতা করেছি, অসুবিধা হয়নি। কিন্তু আমি এইসব চাকরির ব্যাপারে কিছু একটা অন্য কথা বলব। অন্য কথাটা কি, মানুষের চরিত্রে আমি যেটা দেখেছি ওনার ক্ষেত্রে দুটো জিনিস থাকবে। একটা হলো কাজের প্রতি নিষ্ঠা, ওগুলো ঠিকই আছে, আমি ওর সঙ্গে থেকে দাঁড়িয়ে। আর একটা যেটা প্রচণ্ড দুঃসাহসিক লোক, কোনোরকম বিপদে বিচলিত হওয়া, এইটা আমি দেখি। যদি বলেন কী করে, শেষের দিকে ওনার যে দুর্ঘটনাটা ঘটেছিল বাইকে, তার ছবি অরুণদা যখন আমাকে মোবাইলে দেখালো, আমি শিউরে উঠেছিলাম, আমার গায়ের রং খাড়া হয়ে গেছিল যে একটা মানুষের মাথায় এতগুলো অপারেশন হয়েছে, তারপরে লোকটা কেমন আছে। আমি আমার ঘনিষ্ঠ লোককে দেখালাম, বললো ইনি কোথায়, আছেন হাসপাতালে, বললো সুস্থ আছেন তো, আমি বললাম হ্যাঁ আছেন, ইনি অসুস্থ হওয়ার লোক নন। যাই হোক, ঠিক তার বোধহয় একদিন কি দুদিন পরে আমি অরুণদাকে ফোন করে ইতস্তত করছিলাম যে একটা অসুস্থ লোককে, যার হেড ইঞ্জুরি হয়েছে, স্যাটাল ইঞ্জুরি হয়েছে, আমি কী করে ফোনটা করবো। কিন্তু মনের মধ্যে এত কষ্ট পাচ্ছিলাম, আমি বলে বোঝাতে পারবো না। ফোন করলাম, অরুণদা বললো গুরুদেব আমি খুব ভালো আছি। বলে কি, যাই হোক, তারপরে তো আরও হ্যাঁ। এর আগে একটা ঘটনা ঘটেছিল, আপনারা জানেন কিনা জানি না। অরুণদা কোনো একটা, এই সরি
পীযূষদা কোনো একজন আত্মীয়র বাড়িতে কোনো একটা অনুষ্ঠানে মোটর বাইকে করে ম্যাডামকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিলেন। সেবারও একটা দুর্ঘটনা ঘটেছিল এবং সেবার ভাগ্যক্রম পীযূষদার কিছু হয়নি, কিন্তু ম্যাডামের ঘটনাটা খুব বেশি রকম ঘটেছে। আমি হয়তো ভুল করিনি, এইখানে হয়েছিল। তো এত সত্ত্বেও ওনার মনের মধ্যে কোনো সময় আমি কোনো দুর্বলতা লক্ষ্য করিনি। অ্যাজ ইউজুয়াল কর্তব্যপরায়ণ লোক যেভাবে কাজ করে উনি সেইভাবেই এখানে অতিবাহিত করে গেছেন। প্রত্যেকের সঙ্গে সৎ ব্যবহার বজায় রেখে, সৎভাবে রেখে, ওনার অধস্তন কর্মচারীদের সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করে তাদের সঙ্গে সব কিছু তাদের বিপদে আপদে সুখে দুঃখে সঙ্গী হয়ে তিনি এখানে কাজ শেষ করে গেছেন। কাজেই আমি এই সময়কালের মধ্যে অরুণদা চলে যাওয়ার পর পীযূষদার সঙ্গে থেকে আর মাঝে মাঝে আমার এই টিআই সাহেব আসতেন। উনি তো বলেন পরমহংস। পরমহংস ক্যারেক্টার কীরকম হয় জানা আছে কারণ? পরমহংস কাকে বলে? দুধ আর জল মিশিয়ে দিলাম, উনি দুধটা মেরে দিলেন, জল আমাদের জন্য ছেড়ে দিয়ে চলে গেলেন। তা উনি হলেন সেই। আর সঞ্চালক হিসাবে ওনার বিকল্প নেই। এত মানে রসের সঞ্চালনা উনি করেন যে মানুষকে খুব আকৃষ্ট করেন। এই সমস্ত বিষয় আজকে আমাদের আর কিছু একটা কথা শুনলাম এখানে, যে এই পরিস্থিতি মানুষের জীবনে নিরবচ্ছিন্ন অবকাশ কোনো সময় থাকে না। আমি যদি মনে করি যে আমি নিরবিচ্ছিন্ন অবসর থাকবো, একই রকম থাকবে, কোনো বাধা বিঘ্ন কিছু থাকবে না, হতে পারে না। তাই আজকে আমাদের অবস্থাটা খারাপ হয়নি, প্রতিকূল হয়েছে। সবসময় অনুকূল থাকবে এটা চিন্তা করা ভুল। এই প্রতিকূল অবস্থার মধ্যে অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে আজকে আমাদের এই অনুষ্ঠান হচ্ছে, খুব ভালো হয়েছে। আমি আপনাদের কাছে ভালো লাগছে, আমার কাছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই সঙ্গে বলছি, পীযূষদা চাকরির সমাজে যেভাবে ছিলেন, যেভাবে জীবন অতিবাহিত করেছেন, আমি আশা করব ঠিক পরবর্তী জীবনেও একইভাবে থাকবেন। যে মানসিকতা নিয়ে তিনি দিন কাটিয়েছেন, জীবন কাটিয়েছেন, সাহসের সঙ্গে জীবিত থাকবেন। আমরা পীযূষদার সঙ্গে সবসময় থাকবো, এই কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। 12 ক্লাসের খাতা দেখতে বললে যা হয়, আমাকে জিজ্ঞেস করে ঠিক আছে। তো যাই হোক, এই বরুদা কই? ঠিক আছে, এখানে দাঁড়ানো বিশ্রাম হয়ে যাবে। নারায়ণ দিকে আয়। ওর সঙ্গে আমার পরিচয় হয়ে গেল। যাই হোক, ও ছিল ওই সেকশন তারপরে ঘটনাচক্রে 2003 সালে ও বগুড়ার ইনচার্জ হলো, আমি হলো চাকরি ইনচার্জ। তখন থেকে আরেকটা পরিচয় হলো পীযূষের রুচি, যেটা এই সেকশনে কখনো ছিল না। কিন্তু আমি শুনলাম যেটা যে পীযূষ ওর ওই কেবিনে, নতুন কেবিনে পর্দা লাগিয়ে খুব সুন্দরভাবে সমস্ত কিছু ব্যবস্থা করে, যেটা এটি কোথাও ছিল না। তা কখনো 2003 সালে পরবর্তীকালে কিন্তু একটা উদাহরণ যে বগুড়াতে স্টেশন মাস্টার তার কেবিন খুব সুন্দর সাজিয়েছে, খাতাপত্র পায়নিয়া। তারপরে ঘটনাচক্রে পীযূষ ইয়েতে আসলো, প্রধান ইনচার্জে আসলো পীযূষ। তারপরে ওর সঙ্গে আরও ঘনিষ্ঠতা বাড়লো, ওর কাজের ইয়ে দেখলাম। সত্যি পীযূষের রুচিবোধ অসাধারণ। আর খাতাপত্র মানে আমাদের যে সমস্ত জিনিসপত্র, খাতাপত্র, পোশাক আশাকের কথা ছেড়ে দিলাম, কিন্তু খাতাপত্র তার ঠিকঠাক রাখা এই করা, সে ব্যাপারে সত্যিকারও পারে। আমার নিজে, আমি হালচরে ছিলাম, আমার নিজের অনেক নিজের ও পীযূষ করে দিয়েছে, এটা আমি অস্বীকার কখনই করতে পারবো না। এখনও অনেক কিছু আছে পীযূষের করা, পীযূষের জিনিস করা আমার কাছে রয়েছে। কাজেই মানে এই ব্যাপারগুলো তো এইসব ব্যাপারগুলো তার কখনো অস্বীকার করা যাবে না। যাই হোক, আজকের দিনে মানে কালের নিয়মে চাকরি জয়েন করা, রিটায়ার করা সবাই করবে। আমিও দিন গুনছি, আস্তে আস্তে এগিয়ে বলছিলাম। পীযূষ চলে গেছে, এরপরে এক এক করে সবাই যাবে। আমারও আর কয়েক বছর বাকি আছে, আস্তে আস্তে আমরা সবাই যাবো। পীযূষ চলে গেছে এবং এই আগামী দিনগুলো যেন রিটায়ারমেন্টের দিনগুলো যেন ভালোভাবে কাটে, সুন্দরভাবে, মেনলি সুস্থভাবে যেন কাটে পরিবারের সবাইকে নিয়ে বলে আমি সবার হয়ে গেছে, সবার হয়ে গেছে। আমি কানাইকে বলবো কিছু বলার শ্রদ্ধা সভাপতি, শ্রদ্ধা সব দাদা, অনেক বন্ধু সব মিলে পীযূষদা সম্পর্কে কোনো কিছু বলে শেষ করা যাবে না। এই পীযূষদা সত্যি সত্যি একটা আইডল ম্যান। আমি পীযূষদাকে বেকার বয়সে, আমি তখন বগুড়ায় বাড়ি,
যখন রেল মিনিস্টার রামবিলাস পাসওয়ান এসেছিল বগুড়া, তখন পীযূষদাকে আমি ব্যক্তিগতভাবে সেই সময় এই গ্রামের ছেলে, পাড়ার ছেলে হিসাবে চিনি। সেই পীযূষদা আমাদের কাছে তখনও আইডলম্যান, এখনও আইডলম্যান। যাক, আমি আর নতুন করে কিছু বলবো না, এই বলে আজকে আমার ঠিক আছে, এবার বলো। তাদের ব্র্যান্ডই বলো। পীযূষদা দাদা হলো আমার বাবার মতো ছিল, বাবা এবার বলো। আমি মানে অনেক এসেছি যা মানে এই থাকে এসে আমাদের সবাইকে সমর্থন দেখায়, সবাই থেকে এটাই এক্সপেক্ট করবো, সবাইকে সমর্থন দেখায়, ওর ক্ষেত্রে কেউ আলাদা। উনি কোনোদিন আমাদের সঙ্গে ভেদভাব করেননি, আমাদেরকে নিজের ছোট বোন বা ভাই বোনই আমাদেরকে দেখেছেন, আমাদের সুবিধা অসুবিধাকে নিজে ভেবে নিজে হ্যান্ডেল করার চেষ্টা করেছেন। এরকম তো হয় একটা সংসারে। তো আমি দেখেছি আশিস সব ধরনের পীযূষদা কিংবা আমরা কোনো আমাদের মতো রবীন্দ্র সভা ছিল, হ্যাঁ আশিস আছে এক নম্বর। দেখা গেল আমার এখান থেকে একজন নিয়ে যেতে মোটর সাইকেল নিয়ে আশিস চলে যাচ্ছে। তো এরকম দু চারজন কর্মী থাকে, হ্যাঁ বাড়িতে যখন ফ্যামিলি করতে 2-4টা সিরিয়াল করতে স্টেশনও থাকে, সেই স্টেশনটাকে ঠিক করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, পরিচালনা করছিল এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তা আশিস আমাদের সেরকম একজন। আশিস তুমি কিছু বলবে? সবাইকে নমস্কার জানাই। আজকে আমাদের বড় ফেয়ারওয়েল দেখতে কি এর আগে বন্ধা ছিলেন, তারপরে কোনো রয়েছেন, উনি যে প্রকাশ নিচ্ছেন তা দিয়ে আমাদের একটা দুঃখ আছে, কারণ আমরা এত বড়বাবু দেখলাম নিজের লাইফে, ইনি যে যত আপডেট মানে মেশিনপত্র নিয়ে, তারপরে লোকের যে মনের সব কিছু মানে বুঝে শুনে কাজ করে। আর আমাদের সবাই জন্য জানাই যে লাইফে যেন ভালো থাকি, সুস্থ থাকি। মানে আমি এসে দেখেছি এই বলে এমন নয় যে আজকে ধন্য হলো রামকৃষ্ণ নাম, কবির ঠাকুর রাম কৃষ্ণ যাহার নাম, যার কথা মৃত ভাবে অমৃত সমান, যার কথা মৃত ভাবে অমৃত সমান। বলবে পীযূষদার সঙ্গে আমার মুখের কথা যা, তার থেকে মনের কথা বেশি। আমি পীযূষদাকে মনের থেকে শ্রদ্ধা করি। পীযূষদার সম্পর্কে বলার মানে কোনো সীমা নেই। আমাদের রেলের সম্বন্ধে একটা কালচার সম্বন্ধে প্রথমে একটু বলতে হয়। আমাদের রেলের যে সিস্টেম আছে আপনারা সবাই জানেন, রেলের বলবো একটা ভগবানের মতো সিস্টেম। সেই সিস্টেম নিয়ে কোনো আমাদের কিছু নেই, কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে কি আমরা একজন একজনকে ইগনোর করি। আমরা সবসময় ভাবছি আমি বেশি জানি, এটা আমাদের সবচেয়ে ড্রব্যাক সিস্টেম। তো পীযূষদার সম্বন্ধেও সেরকম আমি একটা না বললে হয় না। পীযূষদা এত ভালো লোক, এত কর্মদক্ষতা, এত পরিচয় দিয়ে আমি কখনো কল্যাণীতে আমি বাড়ি একটা এভিকশন, বড় এভিকশন আমি দোকানিতে। তো আমি এই এভিকশনটা দেখার জন্যই আমি নর্মাল বেশি বাড়ি থেকে এসেছি, কিছু যাই বাড়ি এসেছি। আমি এভিকশন শুরু হলো, এটা ওটা একটা সময় আসলো কি হলো, যারা হকার্সরা ওদিকে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে পাথর ছোড়া শুরু, এ ধরো পাথর ছোড়া শুরু, এ ধরো পাথর ছোড়া শুরু। আমি দেখছি পীযূষদা ওই পাথর বৃষ্টির মধ্যেই পীযূষদাকে আমি দেখতে পাচ্ছি একটু সাইডে কখন আড়াল করছি। এইসব ছোট ছোট ঘটনার মধ্যে থেকে বোঝা যায় যে এক একজন লোক তার মানে এই পীযূষদা যখন কল্যাণীতে আসলো, আমি কানা ঘুষো এটা শুনতে পেতাম যে বগুড়ার থেকে এসছে, চালাবে কল্যাণী মানুষ। খুব আমি যেটা বললাম আন্ডার এস্টিমেট করা হয়, এগুলো খুব মানে বিদায়। আর পীযূষদা দেখুন কত সাকসেসফুল চালালো আমাদের। আমি আশা করি আমাদের মধ্যে এই জিনিসটা কমে আসবে। আমার কাউন্টার শুরু হয়ে গেছে, আমি আর 2.5 বছর পরে, 20 মাস পরে আমি চলে যাবো। তার লোকের কাছে সবার কাছে আমাদের স্টাফের কাছে অনুরোধ আন্ডার এস্টিমেট না করে।
সবাই সবাইকে যদি আমরা ভালো বলি তাহলেই আমাদের সিস্টেমটা আরও ভালো হবে। পুলিশরা সুখে থাকুক, ভালো থাকুক, আমার মনের কথা সবসময় হোক পুলিশের সঙ্গে এইগুলো। ওখানে যদি বলো চক্র পদ্ধতি বলো, না না পারবো না, না এটা বগুড়া আর কল্যাণী এক। যখন প্রথম বৃষ্টি শুরু হলো ওর পিছনে আমি ছিলাম, ওকে আমি দিয়ে আসি কি মনে আছে তো? তাহলে এগুলো কিছু করে নাকি, এগুলো তো বলবটা করে। হ্যাঁ ক্ষুদিরাম হচ্ছে কেন তুমি এখানে? অফিসার কেউ দেখবে না, কয়েকদিন এসে বিরাটভাবে বক্তব্য রাখতো আমার সাইডে আমার কী করবো তা বলছে যে খালি বলতে হবে যা করেছে আমরা ভুল করেছি ক্ষমা চাইতে হবে। মাথা করা ক্ষমা চাইতে হবে একটু কিছু করবো না। সঙ্গে সঙ্গে রমন সাহেবকে ফোন করলাম, স্যার এসে বললাম রমন সাহেব তো খুব পেটিয়ে করছে এই বিশ্বাস क्षमा मत मांगिएगा तुम्हारा तुम जिन्हें हाना हो जाओ तो क्षमा मत मांगिएगा বলছে। ঠিক আছে বললাম ওই নেতাটা বাইরে গিয়ে বললো যে এই শোনো সবাই এসএস এবং অন্যান্য রেল কর্তৃপক্ষ এখানে আমার কাছে ক্ষমা চেয়েছে, উল্টো কথা বলতে এই হচ্ছে যেটা না আমার দূর থেকে দেখেছিল। কারণ আমার বন্ধু আমি বলতে পারি না যে তুই চেয়ার কিন্তু চাকরি পুলিশে চাকরি পরে এটা আমি বলতে চাই না, কিন্তু ওই সময় আসা উচিত ছিল আমাদের সঙ্গে, কি না থাকা উচিত ছিল আমাদের সঙ্গে ওই সময়। যাই হোক দারুণ করেছে ওরা। আন্ডার এস্টিমেট কাউকে, আমাকে তো আন্ডার এস্টিমেট করে সবাই। আমি যার জন্য এমনি আন্ডার হয়ে রয়েছি, খাবার হয়ে রয়েছি, করুন না তাতে কি আছে, কাজের মতো করে যেতে হবে, বিরোধিতার মতন। তো যাকে আমরা এখন থেকে ওভার এস্টিমেট করে যদি আমার লম্বা হয়। হ্যাঁ, তো আমার এটাই কথা হচ্ছে আমি এখন গুরুদেবকে বলবো যে শেষ করে এগুলো আমি দিয়ে শেষ করবো। আচ্ছা তাহলে এবার অফিসের কর্মী পীযূষকান্তি রায় মহাশয়ের অবসর গ্রহণের বিদায় সম্পর্কে কর্মজীবন শুরু 26/12/1986, অবসর জীবন 30/6/2002, এসএস ইনচার্জ মহিলা। আগমন ও প্রত্যাগমনে চিরন্তন ধারা বয়ে চলেছে প্রতিটি মানুষের কর্মজীবনের মধ্যে। সেই গতানুগতিকতার মাঝখানে কর্মবীরের জীবন আদর্শ প্রভাবিত করে সহকর্মীদের জীবনচর্চা। হে কর্মবীর, আপনার দীর্ঘদিনের আনন্দপ্রদ সাহচর্য ও হৃদয়ে সংবেদ্য আচরণে আমরা অভিভূত ও আপনার আদর্শে আমরা অনুপ্রাণিত। আপনার অফুরন্ত জ্ঞান ও সমীক্ষা আমাদের সুমহান কর্মকে পরিচিত। হে কর্মনিষ্ঠ, আপনার কর্মনিষ্ঠার শ্রেষ্ঠ পরিচয় অক্ষুণ্ণ হয়ে থাকবে আমাদের দপ্তরের মানোন্নয়নে ও গৌরবময় ঐতিহ্যের মধ্যে। হে পরমাত্মীয়, আপনার কর্মহতে অবসর গ্রহণে আমরা অনুভব করছি আত্মীয় বিরহের গভীর মর্মবেদনা। এই বেদনাবিহীন মুহূর্তে আমাদের একান্ত প্রার্থনা আপনার অবসর জীবন সুখময় ও শান্তিময়। তিনি তো নৈহাটি রেলওয়ে স্টেশন